দর্শক আমন্ত্রণ জানাচ্ছি রণাঙ্গনের স্মৃতিকথা অনুষ্ঠানে। আজ আমাদের সাথে আছেন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, এই জাতির শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে একজন ইশতিয়াক আজিজ উলফাত। আপনাকে স্বাগত রণাঙ্গনের স্মৃতিকথা অনুষ্ঠানে। 1971 সালের 16 ডিসেম্বর তো দেশ স্বাধীন হয়েছে, কিন্তু 26শে মার্চ থেকে 16 ডিসেম্বর পর্যন্ত কোথায় কোথায় আপনি যুদ্ধ করেছেন, কার নেতৃত্বে যুদ্ধ করেছেন, সেসব ঘটনা প্রবাহ আপনার স্মৃতিপটে এখনও পর্যন্ত যতটুকু রয়ে গেছে, নতুন প্রজন্ম, তরুণ প্রজন্ম এবং দেশবাসীর উদ্দেশ্যে আপনি তা তুলে ধরবেন। আমরা 54 বছর পার করতে যাব 16ই ডিসেম্বর, কিন্তু 71 যার জীবনে সঠিকভাবে এসছে সে কিন্তু তাহলে 71 থেকে বের হতে পারেনি। তখন আমার 17-18 বছর বয়স, আমি ইন্টারমিডিয়েটের ফার্স্ট ইয়ারের ছাত্র। আমরা ভোট দিলাম, কিন্তু পাকিস্তান সেটা মানল না। তারপরে মার্চ মাসে আমাদের আন্দোলন চলতে লাগলো, কথা ভেঙে গেল, শেখ মুজিবুর রহমান সাহেব পাকিস্তান চলে গেলেন। 25শে মার্চের রাত্রে পাকিস্তান আর্মি নেমে গেল। আমার বাসাটা ভাগ্যক্রমে ইত্তেফাক অফিসের একটা বাড়ি পড়ে ছিল। হঠাৎ করে জনগণের মধ্যে দেখলাম একটা বিরূপ একটা ভাব, একটা প্রতিক্রিয়া। কি হয়েছে? পাকিস্তান আর্মি নেমে গেছে, ট্যাঙ্ক বের হয়ে গেছে ক্যান্টনমেন্ট থেকে। তা আমরা এটা যে এক্সপেক্ট করি নাই তা না, কিন্তু মনে করেছিলাম একটা সমাধান, কথা যখন চলছে সমাধান একটা হয়তো আসতে পারে। আমরা দুটো গাদা বন্দুক, দুটা .22 বোর রাইফেল আর একটা রিভলভার জোগাড় করে রেখেছিলাম। সেইগুলি নিয়ে দৌড়ে গেলাম আমরা ফাইজুল হকের বাসায়। ফাইজুল হক হচ্ছেন শেরে বাংলা একে ফজলুল হক সাহেবের ছেলে, আমাদের অবেদ আশ্রমে থাকতেন, আমাদের পাড়ার ছেলে, আমাদের বড় ভাই। ওনার কাছে গেলাম, তখন উনি এমএনএ। আমরা ঘরে ঢুকতেই আমাদের হাতে অস্ত্র দেখে বাবু ভাই একটু চমকে গেলেন, বললেন যে তোমরা এইসব নিয়ে কী করছো? আমরা বললাম কেন? সারা মার্চ মাস তো যুদ্ধের কথা বলা হয়েছে, শেখানো হয়েছে, ক্রলিং করানো হয়েছে, ডামি রাইফেল দিয়ে করা হয়েছে, তা আমরা রেডি। বলেছে না 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 না, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব বলেছেন যে 27 তারিখ সকালে হরতাল, স্ট্রাইক ডেকেছেন উনি, আর বলেছেন নো কনফ্রন্টেশন। আমি একটু অবাক হয়ে গেলাম। আমরা রেডি বন্দুক নিয়ে, তখন তো বুঝি নাই যে একটা গাদা বন্দুক নিয়ে, একটা রিভলভার নিয়ে পাকিস্তান আর্মিকে ফেস করা কী জিনিস। যুদ্ধ তো তখনও কোনো দিন নিজেরা দেখিইনি। আমরা খুব মর্মাহত হয়ে বাসায় ফিরলাম। তখন ছিল হয়তো 8টা, 9:30 হবে ওরকম। পরের দিন ছিল 26 তারিখ, কারফিউ। বেরোতে পারলাম না, খালি বিবিসি শুনি, এই রেডিও শুনি, ওই রেডিও শুনি। 27 তারিখ সকালে 2 ঘন্টার জন্য কারফিউ উঠালো। আমরা সাইকেল নিয়ে, মা নিষেধ করছে তবুও আমরা থামাতে পারিনি, আমি সাইকেল নিয়ে বের হয়ে গেছি। এই আমার যে 2 ঘন্টার ট্রিপের মধ্যে আমি 100-2-1-3 লাশ দেখলাম। একটা বাচ্চার লাশ, ও গেটটা ওপর দিয়ে টপকাতে পারেনি, ও নিচ দিয়ে যেতে চেষ্টা করছিল, ওখানেই ওকে গুলি মেরেছে, ও ওখানে পড়ে আছে। ওই রক্তের মধ্যে ওই বাচ্চার লাশটা দেখে তখন আমি বুঝতে পারলাম, আমার কাছে একটা অনুভব করলাম আমি, যে আমরা আর পাকিস্তান নাই, আমরা বাংলাদেশ হয়ে গেছি। কিভাবে হবে, কোন দিকে আমাদের যাত্রা হবে সেটা আমরা জানি না। বুকের মধ্যে অনেক রাগ, অনেক জেদ। তার কিছুক্ষণ পরেই রেডিওতে একটা আওয়াজ শুনলাম, আমি মেজর জিয়া বলছি, we revolt, we will fight against the Pakistan army till the last soldier, occupation forces are removed from this country. তার মানে আর্মি রিভোল্ট করছে বাঙালিরা, তার মানে একটা যুদ্ধ হবে, তার মানে আমরা যুদ্ধ করতে পারবো। আমরা জানি আকাশের মধ্যে একটা তারা অনেক জ্বলে উঠল, আমরা একটা ঠিকানা পেলাম। তখনই মনে মনে আমরা ঠিক করে ফেললাম যে আমরা যুদ্ধে যাব। যেখানে শেখ মুজিবুর সাহেবের শেষ, সেখানে উনি জিয়াউর রহমান সাহেব তৎকালীন মেজর, পরবর্তীতে আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান, শহীদ জিয়াউর রহমান বীরোত্তম, সেখান থেকেই ওনার শুরু। কোন কোন সেক্টরে বা কোথায় কোথায় কিভাবে মুক্তিযুদ্ধ করেছেন, কারা সাথে ছিল, কারা কাদেরকে হারিয়েছেন? তখন তো আমরা কিচ্ছু জানি না যে কোথায় ট্রেনিং হবে, কোত্থেকে আর্মস পাবো। শুনলাম যে আগরতলায়
যেতে হবে, আমাদের ওখানে ট্রেনিং দেওয়া হবে। আমরা বসিরহাট চলে গেলাম, বসিরহাটে গিয়ে ওখান থেকে ট্রেনে করে আমরা কলকাতা গেলাম, কলকাতায় 5-7 দিন থাকলাম, ওখান থেকে পারমিট দিল আমাদেরকে। আমরা আবার নেমে এসে আমরা আগরতলায় পৌঁছালাম। আগরতলায় থেকে একটা জিপ নিয়ে আমরা সোনামুড়া নামে, সোনামুড়া বাজার, সেখানে আমরা মেজর আক্তার, মঞ্জুরের বড় ভাই মেজর আক্তার বীর প্রতীক, তাকে পেলাম। হ্যাঁ, আমাদের মুক্তিযুদ্ধে জয়েন করা হয়ে গেল। সেখানে যখন আমরা ক্যাম্পে গেলাম, মতিনগর ক্যাম্প, সেই ক্যাম্পটা প্রথমে ছিল বর্ডারের কাছে, তো পাকিস্তানের শেলিং করলে আমাদের উপরে এসে পড়ে, তো সেই জন্য সেটাকে পরে ওখান থেকে সরিয়ে মেলা করে নেওয়া হলো। তারপরে আমরা ওখানে ট্রেনিং নিয়ে আমাদেরকে পাঠানো হলো ঢাকায়। আমরা একটা ভুল ধারণায় থাকি যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করেছে, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ প্ল্যানিং করেছে। দেশ কিন্তু চলে গেছিল মুক্তিযুদ্ধের দিকে, দেশের মানুষ কিন্তু চলে গিয়েছিল, কিন্তু আওয়ামী লীগ অ্যাজ এ পার্টি যায়নি। তেলিয়াপাড়া চা বাগানে 4 এপ্রিল এই আর্মির অফিসাররা ইন্ডিয়াকে একটা প্রপোজাল দিলেন এই সেক্টরগুলির ভাগ করার, মুক্তিযুদ্ধটা কিভাবে করা উচিত এটা দেওয়ার। তাদের মাধ্যমেই মুক্তিযুদ্ধটা শুরু হলো, কিন্তু নট বাই আওয়ামী লীগ। অথচ এই আওয়ামী লীগ এই মুক্তিযুদ্ধটাকে গ্রাস করে এই গত 53 বছর মুক্তিযুদ্ধের পক্ষে তারাই, আর সবাই হচ্ছে মুক্তিযুদ্ধের বিপক্ষে। সেই রণাঙ্গনে দেখা হয়েছিল গাজী গোলাম দস্তগীর, হ্যাঁ, দেখা হয়েছিল মোফাজ্জল হোসেন মায়া চৌধুরী। তারা কি তখন আওয়ামী লীগ করতেন? তাদের প্রধান নেতা পাকিস্তানে চলে গেছেন, কিন্তু দেশে তো অনেক থ্যাংক ছিল। ইউ ফর আস্কিং মি দিস কোয়েশ্চেন। এই 9 মাসে একজন আওয়ামী লীগের লোক পাইনি যে ট্রেনিং নিয়েছে অথবা যুদ্ধ করেছে। আমার সামনে কোনো আওয়ামী লীগের ছিল না, বামে না, ডাইনে না, পিছনে না। নো আওয়ামী লীগার ফট দ্য ওয়ার, যুদ্ধ তারা করে নেই। আসম আব্দুর রব বলেছেন, যদি একটা আওয়ামী লীগার যুদ্ধ করেছে, ফাইট করেছে অস্ত্র নিয়ে, এনে দাও, আমি রাজনীতি ছেড়ে দেবো। উনি এখন বেঁচে আছেন, জিজ্ঞাসা করেন ওনাকে। কোনো আওয়ামী লীগের যুদ্ধ করে নেই। দেখেন মুক্তিযুদ্ধে গিয়েছিল কারা? 95, 96, 97% আমার মনে হয় গরিবরা। রিক্সা রেখে মুক্তিযুদ্ধে গেছে, নৌকাটা রেখে মুক্তিযুদ্ধে গেছে, শ্রমিক সে তার ইয়েটা রেখে মুক্তিযুদ্ধে গেছে। সাধারণ মানুষ অসাধারণ হতে চেয়েছিল, অসাধারণ তারা হয়েও ছিল, কিন্তু খালি 9 মাসের জন্য। যুদ্ধের মধ্যে আমরা তো আরবান গেরিলা ছিলাম, আমরা ঢাকা শহরে আমরা বোমাবাজি করে বেড়াতাম। তখন 5টা ইলেকট্রিক প্লান্ট আমরা ঢাকা শহরের মধ্যে আমরা অ্যাটাক করি, 3টার মধ্যে আমরা সাকসেসফুল হই। হোটেল ইন্টারকন্টিনেন্টাল আমরা অ্যাটাক করি। আমরা গানিজে, হ্যাঁ, মনে করলাম যে ঈদের দিন তো ওরা ফুর্তি করে, এই ফুর্তির মধ্যে একটু ইয়ে দেওয়া উচিত, তো আমরা গানিজ অ্যাটাক করলাম। তো আমরা এই সমস্ত করে বেড়াই ঢাকা শহরে। আমাদের মধ্যে থেকে একজন ধরা পড়ে যায়, বাসার। ও ধরা পড়ে, ওকে টর্চার করার পর আমাদের সব নাম বেরিয়ে আসে। তখন আমাদের সব শেল্টারগুলো নষ্ট হয়ে যায়, আমাদের বাড়িঘর অ্যাটাক করা শুরু করে। আমার বাবাকে, হ্যাঁ, ওই ডালিম ভাইয়ের ভাই, হ্যাঁ, স্বপন ভাই, তার বাসা ডালিম বলতে কি মেজর ডালিম? মেজর ডালিম। চুল্লু ভাইকে আর সামাদ ভাইকে ধরে নিয়ে যায় আমাদের সেই ঘটনার পর, ধরে নিয়ে গিয়ে তাদের টর্চার করে, অনেক টর্চার করে। পরিবারের বড় ভাইকে হারানো, আপনি সেই তালিকায় তো আপনারও নাম যুক্ত হতে পারতো সে সময়। আপনার আরও অনেকেই যুক্ত হয়েছে শহীদের তালিকায়। জানেন, যেটা শিখেছি সেটা হচ্ছে গিয়ে যে আপনার মরতে শিখতে হবে, তখনই ইউ ক্যান ডু সামথিং, ইউ ক্যান অ্যাচিভ সামথিং। এইবার 2024-এ যেইভাবে এই বৈষম্য বিরোধী ছাত্রীরা, হ্যাঁ, ঘর থেকে বের হয়ে গেল এবং তারা যুদ্ধটা করলো, তারা মৃত্যুকে জয় করেছিল। আপনি চিন্তা করে দেখেন, আপনি যে আবু সাইদ ও বুকটা পেতে দিল এবং তার সাথে মুগ্ধ, তার সাথে অন্যেরা, এই যে তারা জীবন দিতে পারলো, সেটা কিন্তু আর কেউ ঠেকাতে পারলো না। তখন কিন্তু জনগণ নেমে গেল। 71-এও জনগণ নেমে গিয়েছিল। আমরা মরতে শিখেছিলাম, আমরা যুদ্ধ করেছিলাম অস্ত্র হাতে, ট্রেনিং নিয়ে, আর এরা যুদ্ধ করলো অস্ত্র ছাড়া। আমাদের মধ্যে একটা সেতু বন্ধন হওয়া উচিত, হ্যাঁ, আমাদেরকে তাদের আলিঙ্গন করা উচিত, আমাদেরকে তাদের বুকে নিয়ে টেনে নেওয়া উচিত। যদিও এই আন্দোলনটা হয়েছে কোটা বিরোধী হিসাবে, আর আমাদের বুকে সেই ইয়েটা ধরা, হ্যাঁ, যে আমরা মুক্তিযুদ্ধ করেছি বলে আমরা এটা পেয়েছি, আমরা ওটা পেয়েছি, আমাদেরকে এটা দেওয়া হয়েছে, ওটা দেওয়া হয়েছে, কিচ্ছু দেওয়া হয় নাই আমাদেরকে। বিশেষ করে আওয়ামী লীগ এই কোটা দিয়েছে, এই কোটাই তারা
আবার নিজেদের মধ্যে এই কায়দা করে তাদের লোকদের দিয়েছে। যারা অমুক্তিযোদ্ধা তাদের সন্তানরা তারাই চাকরি পেয়েছে, তারাই এটা থেকে লাভবান হয়েছে, কোনো মুক্তিযোদ্ধারা না। আমার জানা মতে 1% হবে হয়তোবা এই সুযোগ সুবিধা মুক্তিযোদ্ধা নিতে পেরেছে, আর কেউ না। কিন্তু আমি স্মরণ করে দিতে চাই, আপনাদের কাছে আমি অনুরোধ রাখতে চাই আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে যে আপনারা আমাদেরকে ভুলবেন না, আর ভুলবেন না এই শহীদ আবু সাইদদেরকে, মুগ্ধদেরকে, যারা আহত হয়েছে, যারা অঙ্গ হারিয়েছে, যারা চোখ হারিয়েছে, তাদের প্রতি জানি এই দেশের মানুষ, বিশেষ করে সরকার জানি সাহায্য করে, তাদের জন্য জানি এগিয়ে আসে। আমার এটি অনুরোধ থাকবে। ৭১-এর রণাঙ্গনের স্মৃতি অনুষ্ঠানে আপনাকে এই সময় দেওয়ার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো এ পর্যন্তই। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।